Radio Today 89.6 FM এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। নীতিহীন সাংবাদিকতা পরিহার করতে গণমাধ্যম কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর উদ্বোধন। করোনায় দেশে আরও 23 জনের মৃত্যু। সরকারি বেসরকারি অফিসে মাস্ক ছাড়া কোনো সেবা নয়, মন্ত্রিসভার নির্দেশনা। নানান আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী, কাল প্রতিমা বিসর্জন। এবং ফ্লোরিডায় আগাম ভোট দিয়ে 3 রাজ্যে জনসভা করে প্রচারণা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন শিরোনাম। এই খবর FM 89.6 সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotoday.bd.fm এবং ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে। এছাড়া গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপ ফ্রি ডাউনলোড করে শুনতে পারেন আমাদের সকল অনুষ্ঠান। এবার বিস্তারিত। নীতিহীন সাংবাদিকতা নয়, বরং দায়িত্ববোধের বিষয়টি মাথায় রেখে বাস্তবতার আলোকে প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী উপলক্ষে সকালে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সরকার প্রধান। এ সময় তিনি বলেন, তার নিজ দলের কোনো নেতাকর্মী দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাকেও ছাড় দিচ্ছে না সরকার। দুর্নীতির বিচার করতে গিয়ে অনেক সময় আওয়ামী লীগই উল্টো দোষের ভাগিদার হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানী ঢাকায় জাতীয় পর্যায়ের গণমাধ্যমে কর্মরত রিপোর্টারদের অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে 1995 সালে প্রতিষ্ঠা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি। প্রতিষ্ঠার পর থেকে সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠন ভূমিকা রেখে আসছে দেশে সুষ্ঠু সাংবাদিকতার বিকাশে। 25 বছর পূর্তি উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় রজত জয়ন্তী উৎসবের। এতে প্রধান অতিথি হিসাবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে গণমাধ্যমের সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। গণমাধ্যমের বিকাশে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান সরকার প্রধান। সাংবাদিকতার সঙ্গে তার কিন্তু একটা সম্পর্ক ছিল। সেদিক থেকে আমি অন্তত দাবি করতে পারি, আমিও বঙ্গবন্ধু শেখ মুজিবের সন্তান হিসেবে সাংবাদিক পরিবারেরই কিন্তু একজন সদস্য। কাজে সেভাবে আমি আপনাদেরকে দেখি। আমরা যেহেতু কমিউনিটি রেডিও, টেলিভিশন এত ব্যাপকভাবে করে দিয়েছে, সেখানে একভাবে যেমন মানুষ কাজও পাচ্ছে, বিনোদনেরও ব্যবস্থা হচ্ছে, তাছাড়া সম্প্রচার খাতে উন্নয়ন দেখভাল করার জন্য স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করে দেওয়া হয়েছে। এ সময় দেশপ্রেম নিয়ে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, নীতিহীন সাংবাদিকতা পরিহার করতে হবে। আমি বলবো বাস্তবমুখী কাজ হয়, হয়তো সমাজের মানুষকে বিভ্রান্ত করে যেন একটা সেই হলুদ সাংবাদিকতাটা যেন না থাকে। আর অনলাইনেও অন্তত সমাজ ভিত্তিক মানবিক মানুষের কল্যাণ, মানুষের উন্নয়নের দিকে যেন মানুষের দৃষ্টি থাকে, সেই ধরনের সাংবাদিকতাই যেন হয়। দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অবস্থানের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। কোথাও কোনো দুর্নীতি বা কোনো ধরনের অন্যায় হলে পরে আমরা কিন্তু কখনো এই চিন্তা করি না যে এটা করলে পরে এর সঙ্গে আমার দল জড়িত কিনা, বা আমার অমুক জড়িত কিনা, বা আমার পার্টির বদনাম হবে কিনা, সরকারের বদনাম হবে কিনা। আমি চিন্তা করি যেখানে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, এটা নিতে যে হয় এমন যার সময় দোষটা আমাদের উপরে এসে পড়ে। কারণ দুর্নীতির বীজ বপন করে গেছে 75-এর পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী সরকারগুলি। প্রথমে জিয়াউর রহমান, এরপরে এরশাদ, এরপরে খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার বিশ্বের কাছে বাংলাদেশের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসগুলোতেও মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। মাস্ক ছাড়া কেউ কোনো সেবার জন্য গেলে তাকে সেই সেবা দেওয়া হবে না বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।
আসছে শীতে বাড়তে পারে করোনার সংক্রমণ, এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। খোদ প্রধানমন্ত্রীও এমন আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক করেছেন, বারবার বলছেন স্বাস্থ্যবিধি মেনে ঘরে ও বাইরে চলাচল করতে। এমন প্রেক্ষাপটে সচিবালয়ে আজ মন্ত্রিপরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানানোর সময় সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, শীতে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে পারে ধরে নিয়ে চারদিকে ম্যাসিভ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। সেই জন্য ওটা তখন অর্ডিন্যান্স হিসেবে নিয়ে আসা হয়েছিল। আজকে সেই জিনিসটাই আর কি আইনের ড্রাফট হিসেবে উপস্থাপন করা হয়। ডিভিশনাল কমিশনারদেরকে অলরেডি ইনস্ট্রাকশনও দিয়ে দিচ্ছি, সব সরকারি বেসরকারি অফিসের বাইরে একদম বড় একটা ইসে দেওয়া থাকবে পোস্টারের মতন, যে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না ও মাস্ক ছাড়া কেউ এটা ব্যবহার করতে পারবে। বেসরকারি প্রতিষ্ঠানে কিভাবে মাস্ক পরা নিশ্চিত করা হবে জানতে চাইলে তিনি বলেন, এটি ইন্সপেকশন করা হবে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, ইসলামিক ফাউন্ডেশনকে বলা হয়েছে যে দিনে 2 বার নামাজের পর প্রচার করার জন্য যে অবশ্যই মাস্ক পরতে হবে। গণপরিবহনে সবাই যাতে মাস্ক পরে তা নিশ্চিত করতেও সড়ক সচিব, নৌ সচিব এবং রেল সচিবের সঙ্গে 2-1 দিনের মধ্যে বসবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ 2020 উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি কর্তৃক প্রদেয় ভাষণের সংশোধিত খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, ভাষণটি এখন প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে যাবে। সোহেল রানা, রেডিও টুডে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 23 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1308 জন আর সুস্থ হয়েছেন 1544 জন করোনা রোগী। রোববার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল 8টা পর্যন্ত শনাক্ত 1308 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা 3,98,815 জন হল। আর গত একদিনে মারা যাওয়া 23 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা 5,803 জনে দাঁড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,544 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 3,15,107 জন হয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে 18তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে 31তম অবস্থানে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় সারা দেশে 111টি ল্যাবে 11,103টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 22,57,589টি নমুনা। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.78%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 17.67%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 79.01% এবং মৃত্যুর হার 1.46%। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 19 জন, নারী 4 জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে 16 জনের বয়স ছিল 60 বছরের বেশি। 3 জন করে মোট 6 জনের বয়স 51 থেকে 60 ও 41 থেকে 50 বছরের মধ্যে এবং একজনের বয়স 31 থেকে 40 বছরের মধ্যে ছিল। আনোয়ার হোসেন, রেডিও টুডে। এদিকে করোনা ভাইরাস মুক্ত হয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার রাতে নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তার কোনো শারীরিক জটিলতা নেই। গত 16 অক্টোবর করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। পরে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর 18 অক্টোবর তথ্যমন্ত্রীকে স্কয়ার হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষক, নারী ও নির্যাতনকারীদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের জন্য বন্ধ। সকালে নোয়াখালীর নিজ নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর আত্মরক্ষার ঢাল হতে পারে না। অপরাধীর পরিচয়ে তারা অপরাধী। গুজবে বিভ্রান্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট না দেওয়ার আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি পরিষ্কার বলে দিতে চাই, ধর্ষণ, নারী নির্যাতনের সঙ্গে আমার এলাকার যদি আমার পার্টির পরিচয়ে কেউ জড়িত হয়, তার জন্য আওয়ামী লীগ থেকে তাকে শুধু বের করা হবে না, আওয়ামী লীগের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। দেশ ও দেশের স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য তৈরির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় ফখরুল বলেন, বর্তমান সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে একে একে হরণ করেছে। অধিকার ফিরে পেতে তাই সবাইকে রুখে দাঁড়াতে হবে।
এই সরকার, আওয়ামী লীগের সরকার, তারা গণতন্ত্রে বিশ্বাস করেই না। শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য তারা এই গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন ব্যবস্থা, প্রকৃতপক্ষে এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, করোনা পরিস্থিতিতেও দেশে খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে, কিন্তু কয়েক দফার দীর্ঘস্থায়ী বন্যার কারণে আমন ধান উৎপাদন কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আর এ কারণে মিল মালিক, পাইকার ও ফরিয়ারা মিলে অতি মুনাফার জন্য নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ তার। তবে মন্ত্রী বলেন, সরকার তাদের ষড়যন্ত্রের ব্যাপারে খুব সতর্ক ও কঠোর অবস্থানে আছে। সকালে টাঙ্গাইলের মধুপুরে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। সিলেটে বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে সন্তানের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শুরু করা আমরণ অনশন স্থগিত করেছেন রায়হানের মা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আশ্বাসে বিকেল ৫টার দিকে তিনি এই কর্মসূচি স্থগিত করেন। এর আগে বেলা ১১টা থেকে স্বজনদের সাথে নিয়ে ফাঁড়ির সামনের রাস্তায় অনশনে বসেন রায়হানের মা সালমা বেগম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ প্রথম থেকেই ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। এ অবস্থায় ন্যায় বিচার নিয়ে তারা শঙ্কিত। এদিকে রায়হান হত্যা মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল টিটু চন্দ্র দাসকে আরও ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ আদালতের বিচারক মোহাম্মদ জিয়াদুর রহমান এই আদেশ দেন। ঢাকার আশুলিয়া থানার পেছনে কাইচাবাড়ি এলাকায় মিনি ক্যাসিনো খ্যাত জুয়ার আসর থেকে ২১ জনকে আটক করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৪-এর একটি দল শনিবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় ৩৮,০০০ টাকা, ১০০ ইয়াবা ট্যাবলেট এবং ২০টি বিয়ার জব্দ করা হয়। তবে ক্যাসিনোর মালিককে আটক করা সম্ভব হয়নি। আজ দুপুরে এক ব্রিফিংয়ে র্যাব ৪-এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, দীর্ঘদিন ধরে কাইচাবাড়ি এলাকায় ছোট আকারে ক্যাসিনো পরিচালিত হচ্ছিল। ক্যাসিনো নামক জুয়ার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রেখেছে। এই অব্যাহত অভিযানের অংশ হিসাবেই তাদেরকে আটক করা হয়েছে। আমরা যে কোনো মূল্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, জুয়ার সাথে জড়িত যারা আছেন, সমাজের অপশক্তি, তাদেরকে প্রতিহত করে সমাজে শান্তি রক্ষা করতে বদ্ধপরিকর। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। মহানবমী কল্পনারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে পালন করা হচ্ছে এদিনের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্ম বিশ্বাস অনুযায়ী আগামীকাল দশমীতে স্বামী গৃহ কৈলাসে ফিরে যাবেন দশভুজা দেবী। এদিন দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। তাই পূজা মণ্ডপগুলোতে বাজতে শুরু করেছে বিদায়ের সুর। বিদায় জানানোর প্রস্তুতিটা আজকে আমাদের মনের ভিতরে জাগ্রত হচ্ছে। সেই জন্য আজকের থেকে আমাদের মনটা খুব ভরাক্রান্ত। আনন্দ উৎসব আস্তে আস্তে থেমে যাবে। আগামী দিন মাকে আমরা বিদায় জানাবো, বলছিলেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত উত্তম কুমার চক্রবর্তী। শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর, সঙ্গে আছি আমি জহিরুল ইসলাম টুটুল। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক ৪০ সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট ৩বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। মাত্র ৬ দিনের মাথায় নির্মাণাধীন পদ্মা সেতুতে বসল ৩৪তম স্প্যান। সকালে স্প্যানটি মাওয়া প্রান্তের ৭ ও ৮ নম্বর খুঁটির ওপর সফলভাবে স্থাপন করা হয়। এর ফলে দৃশ্যমান হল সেতুর ৫,১০০ মিটার অর্থাৎ ৫ কিলোমিটারেরও বেশি সড়ক। এর আগে গত ১৯ অক্টোবর ৩ ও ৪ নম্বর খুঁটির ওপর ৩৩ নম্বর স্প্যানটি বসানো হয়। আগামী ৩০ অক্টোবর মাওয়ায় পদ্মা তীরে ২ ও ৩ নম্বর খুঁটির ওপর ৩৫তম স্প্যান বসানোর কথা রয়েছে। এবার দেশের বাইরের খবর।
বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত 11,56,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে 4,30,28,000 মানুষের। তাদের মধ্যে সুস্থ হয়েছেন 3,17,24,000 করোনা রোগী। করোনার দ্বিতীয় ঢেউয়ে দিন দিন আবারও খারাপ হচ্ছে ইউরোপের পরিস্থিতি। সংক্রমিত দেশগুলোর মধ্যে ফ্রান্স, স্পেন, ব্রিটেন, ইতালি, জার্মানি, বেলজিয়াম ও রাশিয়াতে সংক্রমণের হার প্রায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী। রয়টার্স জানিয়েছে শুধুমাত্র শনিবারই ইউরোপ অঞ্চলের দেশগুলোতে 2.5 লাখেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। ইতালিতে নতুন করে রেকর্ড 19,644 জনের শরীরে কোভিড-19 শনাক্ত হয়েছে। এই তথ্য জানিয়ে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, করোনা প্রতিরোধে সেখানে নতুন বিধিনিষেধ আরোপের চিন্তা করছে ইতালি সরকার। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ মার্ক শর্ট। পেন্সের মুখপাত্র ডেভিড ওম্যালি জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট এবং তার স্ত্রী ক্যারেন পেন্স দুজনেরই করোনা ভাইরাসের ফল নেগেটিভ এসেছে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেল লোগোরো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারতে 24 ঘণ্টায় নতুন করে 50,129 জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে মারা গেছেন আরও 578 জন করোনা রোগী। গত 3 মাসের মধ্যে এটি একদিনে সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এদিকে রাশিয়ার উদ্ভাবিত করোনার প্রতিষেধক স্পুটনিক 5-এর ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে ভারত। দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে 100 স্বেচ্ছাসেবী অংশ নেবেন। তৃতীয় ধাপের পরীক্ষায় অংশ নেবেন 1,400 জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বিয়াতে স্থানীয় সময় শনিবার 8,769 জনের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেল। অস্ট্রেলিয়াতে করোনার হটস্পট হিসেবে পরিচিত ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নে আজ থেকে উঠে যাওয়ার কথা ছিল জারি করা বিধিনিষেধ। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সে সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির প্রধানমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রু। মঞ্জুর হোসাইন, রেডিও টুডে। এদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় ভোট দেন তিনি। ভোট দিয়ে মাস্ক পরিহিত ট্রাম্প গণমাধ্যমকে জানান তিনি ট্রাম্প নামে একজনকে ভোট দিয়েছেন। আগামী 3 নভেম্বর ভোট গ্রহণের তারিখ থাকলেও দেশটিতে ডাকযোগে বা সশরীরে ভোট কেন্দ্রে গিয়ে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। রয়টার্সের ওই প্রতিবেদনটিতে বলা হয়েছে, এরই মধ্যে ভোট দিয়েছেন প্রায় 5,70,00,000 মার্কিন নাগরিক। এদিকে ফ্লোরিডায় আগাম ভোট দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প নর্থ ক্যারোলিনা, ওয়াহিও এবং উইসকনসিন অঙ্গরাজ্যে প্রচারণা চালান। এসব জনসভায় ট্রাম্প আশা প্রকাশ করেন এসব রাজ্যের ভোটাররা তাকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের বিপক্ষে জয় পেতে গ্রাউন্ড তৈরি করে দিবে। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় কিশোর শিক্ষার্থী সহ 24 জন নিহত ও 57 জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেলে একটি বেসরকারি উচ্চশিক্ষা কেন্দ্রের সামনে বিস্ফোরণটি ঘটানো হয় বলে জানিয়েছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি জানিয়েছে, শিয়া প্রধান দাস্তি বার্চি এলাকার কৌসারি দানিশ শিক্ষাকেন্দ্রে তখন কয়েকশো শিক্ষার্থী অবস্থান করছিল। নিরাপত্তা রক্ষীরা একজন হামলাকারীকে শনাক্ত করার পর সে কৌসারি দানিশের সামনে রাস্তায় বিস্ফোরণ ঘটায়। মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি করা হচ্ছে না। জরুরি অবস্থা জারি করতে দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের অনুরোধে প্রেক্ষাপটে আজ দেশটির রাজা আগং আল সুলতান আবদুল্লাহ রিয়াটুদ্দিন মালয় রাজকীয় শাসকদের একটি বিশেষ বৈঠক ডাকেন। কাউন্সিল অফ রুলার্সদের ওই বৈঠক শেষে বিকেলে রাজপ্রাসাদ ইস্তানা নিগারা থেকে এক বিবৃতিতে জানানো হয়, শাসকদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এই মুহূর্তে পুরো দেশ কিংবা দেশের কোনো অংশে জরুরি অবস্থা জারির প্রয়োজন নেই। রাজা বলেন, তার আস্থা আছে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার সরকার কার্যকর পদক্ষেপের মাধ্যমে করোনার বিস্তার ঠেকাতে পারবে। গত শুক্রবার রাজার সঙ্গে দেখা করে কোভিড-19 মহামারী অবনতির প্রেক্ষাপটে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি করতে তাকে অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। তবে এর বিরোধিতা করে আসছিলেন বিরোধী রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতারা। মানসিক রোগী উল্লেখ করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের উপর চটেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এজন্য ফ্রান্সে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। সম্প্রতি ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ক্লাসে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা এক শিক্ষক খুনের পর রাষ্ট্রীয়ভাবে বিতর্কিত একটি ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হচ্ছে। হত্যাকাণ্ডের ঘটনায় উগ্র ইসলামপন্থীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার পাশাপাশি ধর্ম নিরপেক্ষতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রন। তিনি
তিনি বলেছেন ফ্রান্স ব্যঙ্গচিত্র ত্যাগ করবে না। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান তাকে মানসিক রোগী বলে ভর্ৎসনা করেন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। ডিএসইএক্স সূচক 22 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,892 পয়েন্টে, আর লেনদেন হয়েছে 685 কোটি 96 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে 111টির, কমেছে 186টির এবং অপরিবর্তিত রয়েছে 60টির দাম। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতে আজ লেনদেন হয়েছে 24 কোটি 4 লাখ টাকার শেয়ার, আর সিএসই 30 সূচক 58 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 11,586 পয়েন্টে। এবার খেলাধুলার খবর। ফুটবলের খবর। ক্যাম্প ন্যুতে লা লিগার নতুন মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে লিওনেল মেসির বার্সেলোনাকে 3-1 গোলে হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। খেলার মাত্র 5 মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফেদে ভালভার্দে। তবে 3 মিনিটের মধ্যেই কাতালানদের সমতায় ফেরান আনসু ফাতি। পরে 63 মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে আবারও এগিয়ে দেন সার্জিও রামোস। একেবারে শেষের দিকে 90 মিনিটে তৃতীয় গোলটি করেন রিয়াল তারকা লুকা মদ্রিচ। আর তাতে বার্সার ঘরের মাঠ থেকেই 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। ক্রিকেটের খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেয়া 146 রানের জয়ের টার্গেটে এখন ব্যাট করছে চেন্নাই সুপার কিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 131 রান। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে 145 রান সংগ্রহ করে বেঙ্গালুরু। তবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল 4টায়। অন্য ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাত 8টায় রাজস্থান রয়্যালস লড়বে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। এবার শুনুন আজকের সেলিব্রিটি খবর। জার্মানির পূর্ব সীমান্তের ছোট্ট একটি শহর মার্কেন নাইকিয়ারশেন। বিশ্বের অনেক সঙ্গীত শিল্পীর কাছে এটি বাদ্যযন্ত্রের স্বর্গ হিসেবে পরিচিত। কয়েকশো বছর ধরে সেখানে অসাধারণ সব বাদ্যযন্ত্র তৈরি হচ্ছে, কারখানায় তৈরি সংস্করণের সঙ্গে যেগুলোর কোনো তুলনাই চলে না। যুদ্ধংদেহী সাবেক শাসক ও বিভিন্ন নীতির কারণে জার্মানি বিশ্বে নেতিবাচকভাবে বেশি পরিচিত হলেও দেশটির ওই শহরটি এক কথায় সঙ্গীত শিল্পীদের স্বর্গ। জার্মানির এ শহরের জনসংখ্যা 8,000-এরও কম হলেও সেখানে বাদ্যযন্ত্র প্রস্তুতকারক রয়েছেন প্রায় 100। কয়েকজন বেহালা কারিগর প্রায় 350 বছর আগে এ ধারা শুরু করেছিলেন বলে জানা যায়। জার্মানির বিশ্বখ্যাত গণমাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, বাদ্যযন্ত্রের প্রয়োজন হলে বিশ্বখ্যাত সব সঙ্গীত শিল্পী দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে আসেন। বিখ্যাত বেহালা প্রস্তুতকারক একার্ট সাইডেল তার ছেলে ও শিক্ষানবিশের সঙ্গে দীর্ঘ এই ঐতিহ্য ধরে রেখেছেন। তারা ইতালির বিখ্যাত বাদ্যযন্ত্রের কারিগর অ্যান্টোনিও স্ট্রাডিভারি ও স্থানীয় কারিগরদের পদ্ধতি কাজে লাগান। অবশ্য সেখানকার সুরের কারিগরগণ বাদ্যযন্ত্র তৈরি করেন অর্ডার অনুযায়ী। আবিদ আজম, রেডিও টুডে। সবশেষ ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও এর আশপাশের এলাকার তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। এরপর রাত 8টায় তাপমাত্রা 1 ডিগ্রি কমে হতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস, যা পরের ঘন্টায়ও বজায় থাকতে পারে। এরপর আরও 1 ডিগ্রি কমে রাত 10টায় তাপমাত্রা হতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বহাল থাকতে পারে মধ্যরাত পর্যন্ত। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 5 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 77%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 82, যা মধ্যম মানের। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। নীতিহীন সাংবাদিকতা পরিহার করতে গণমাধ্যম কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তীর উদ্বোধন। করোনায় দেশে আরও 23 জনের মৃত্যু। সরকারি বেসরকারি অফিসে মাস্ক ছাড়া কোনো সেবা নয় মন্ত্রিসভার নির্দেশনা। নানান আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহানবমী। কাল প্রতিমা বিসর্জন। এবং ফ্লোরিডায় আগাম ভোট দিয়ে 3 রাজ্যে জনসভা করে প্রচারণা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই ছিল রেডিও টুডের সন্ধ্যার খবরে, যা আপনাদের কাছে পৌঁছে দিতে কাজ করছেন দেশ বিদেশে রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 10টায় শুনবেন রেডিও টুডে ও ভয়েস অব আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের ইংলিশ নিউজ বুলেটিন, আর রাত 11:15টায় মধ্যরাতের খবর। যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা সংক্রমণ মুক্ত থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন আর থাকুন রেডিও টুডের সাথেই। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি জহিরুল ইসলাম টুটুল। Radio Today